ওকে, তো এইখানে আমাদের দুটা ম্যাথ ছিল। আমি 2 নম্বর ম্যাথটা আগে করে দিই, তারপর আমার মনে হয় 1 নম্বরটা তোমরা করতে পারবে। সেখানে বলছে at standard temperature and pressure the mean free path in the helium gas is 285 nanometer. Okay, so determine করতে বলছে কি, determine the number of molecules per cubic centimeter, এটা বের করতে বলছে। আরেকটা বের করতে বলছে কি, effective diameter of the helium atom, এই দুটো জিনিস বের করতে বলছে। এখন আমাদের যে ফর্মুলা, সেই ফর্মুলাতে আমরা জানি কি, ল্যামডা ইজ ইকুয়াল টু হচ্ছে মিন ফ্রি পাথ সমান সমান 1 ডিভাইডেড বাই √2 n পাই সিগমা স্কয়ার। আচ্ছা, যেখানে সিগমা হচ্ছে কি, সিগমা হচ্ছে এই যে আমার ডায়ামিটার, সিগমা হচ্ছে ডায়ামিটার, আর এন হচ্ছে দেখেন এটা হচ্ছে আমার সিগমা, আর এন হচ্ছে আমার এই যে এটা দেখেন মলিকুল পার কিউবিক সেন্টিমিটার, এটা হচ্ছে এন, এটা হচ্ছে আমার এন। আচ্ছা ঠিক আছে, ওকে। তো কাহিনী হচ্ছে যে আমার বের করতে দেয়া আছে শুধুমাত্র হচ্ছে ল্যামডা। তো ল্যামডা যদি দেয়া থাকে, তাহলে এন সিগমা দুইটাই যদি না দেয়া থাকে, তাহলে এটা করা একটু টাফ। টাফ মানে এটা করা আসলে একটু অন্য সিস্টেম ফলো করতে হবে। সেটা কি, এখানে বলা হচ্ছে এট স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, তাহলে কিন্তু এখানে একটা ক্লু দেয়া আছে। স্ট্যান্ডার্ড টেম্পারেচার কত? স্ট্যান্ডার্ড টেম্পারেচার টি ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি সেলসিয়াস, তাই না? 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত? 273 কেলভিন, তাই না? 273 কেলভিন। ওকে, আচ্ছা তারপর বলছে স্ট্যান্ডার্ড প্রেসার, প্রেসার পি কত? প্রেসার পি হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। 1 অ্যাটমসফিয়ার মানে কত জানো তো? 1 অ্যাটমসফিয়ার মানে হচ্ছে 1.013 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। ঠিক আছে, ওকে। এখন আমরা যদি ফর্মুলা একটা জানি কি, এটা ইন্টারমিডিয়েটে পড়ছি না, পিভি ইজ ইকুয়াল টু এনকেটি, পড়ছিলাম। জি স্যার। আচ্ছা, এইখান থেকে আহ আচ্ছা এখানে অবশ্য একটু জিনিসটা দেখতে একটু অন্যরকম হয়ে গেল, দুইটা এন একই রকম হয়ে গেছে। এটা আমরা লিখি তাহলে এন কেটি, পিভি ইজ ইকুয়াল টু এন কেটি, যেখানে পি হচ্ছে প্রেসার, ভি হচ্ছে ভলিউম, এন হচ্ছে নাম্বার অফ মলিকুলস, কে হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট, আর টি হচ্ছে টেম্পারেচার। তো এখান থেকে আমরা এন বাই ভি যদি বের করি, এন বাই ভি সমান সমান কি হবে? এন বাই ভি সমান সমান হবে পি বাই কেটি, তাই না? এন বাই ভি ইজ ইকুয়াল টু পি ডিভাইডেড বাই কেটি। ঠিক আছে কি, এই লাইনটা ঠিক আছে? কি অবস্থা, কারো সহ শব্দ নাই? জি স্যার। আচ্ছা জি স্যার। এটা যদি ঠিক থাকে, এন বাই ভি মানে কি, নাম্বার অফ মলিকুলস পার কিউবিক সেন্টিমিটার বা নাম্বার অফ মলিকুলস পার ভলিউম, প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে মলিকুলের সংখ্যা কত সেটাই বের করতে বলছে। তো এন বাই ভি বের করতে বলছে, এন বাই ভি মানে যেমন স্মল এন। সো আমি এখান থেকে পি এর মান আমাদের জানা আছে কত, 1.013 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। কে এর মান কত বলো তো? কে হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট, বোলজম্যান কনস্ট্যান্টের মান কত? 1.038 ইন্টু 10 টু দি পাওয়ার 23। ঠিক আছে, তো মান হচ্ছে 1.023 10 টু দি পাওয়ার 23। সো কে এর মানটা আমরা এখানে বসাইলাম,
আর টি এর মান কত? টি এর মান হচ্ছে যে 273 কেলভিন। তো সেখান থেকে খুব সহজে এন বাই বি এর মানটা আমরা পেয়ে যাব। আচ্ছা, এরপরে এন আচ্ছা বাই, স্যার, এখানে একটা প্রশ্ন আছে। বলো। আমরা তো আর একটা সূত্র করছি, ফিব ইকুয়াল টু এন আর টি, আবার ফিব ইকুয়াল টু এখানে আর একটা শিখছি এন কেটে, তো এখানে কেন এটা ব্যবহার করছি? এইখানে এইটা ব্যবহার করতেছি কারণ হচ্ছে আমাদের দরকার হচ্ছে নাম্বার অফ মলিকুলস পার কিউবিক সেন্টিমিটার। তো ওইখানে যে এন ছিল সেটা কি নাম্বার অফ মলিকুল ছিল? না, ওইটা মনে হয় মূল সংখ্যা। মোল সংখ্যা ছিল। তো আমাদের তো মোল সংখ্যা দরকার হ্যাঁ নাই, হ্যাঁ, এই জন্য আমরা ওই ফর্মুলাটা ইউজ ঠিক করি। আছে ঠিক আছে। এখন এখান থেকে এন বাই বি এর মানটা বের করো তো কত হয় দেখো। স্যার 3.57 ইন্টু 10⁻⁻21। 3 কত আসছে? 5757। না না না, এটা অ্যান্সার আসার কথা হচ্ছে 2.68 ইন্টু 10⁻25 আসার কথা। ও ও ও, এখানে কিন্তু মাইনাস হবে। ও আর তাহলে 10⁻25, 3.57 ইন্টু 10⁻25। 25 আছে। আচ্ছা, পি এর মান কত দোস্ত? 1.013 ইন্টু 10⁻5, তাই না? জি জি কে এর মান দোস্ত 1.38 ইন্টু 10⁻23। হ্যাঁ, জি আর টি এর মান দোস্ত 273। জি। তাহলে অ্যান্সার কত আসে? 3.57 ইন্টু 10⁻25। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। ওকে, তাহলে কি এই তোমরা কিসের মান পেয়ে গেছো? এই স্মল এন এর মানটা পেয়ে গেছো, তাই না? তাই তো? হ্যাঁ জি স্যার। আচ্ছা, স্মল এন এর মান পেয়ে গেছো, ল্যামডার মান তোমাদের জানা আছে, এখান থেকে এখন সিগমার মানটা বের করো। স্যার ল্যামডা স্কোয়ার। হ্যাঁ, ল্যামডা স্কোয়ার এর মান বের করবা। হ্যাঁ, ল্যামডা স্কোয়ার থেকে ল্যামডার মান বের করো। সরি সরি, ল্যামডা কোনটা, কোথায় ল্যামডা স্কোয়ার? এটা? তার সিগমার মান বের করা হবে। হ্যাঁ, সিগমার মান বের করতে হবে। জি স্যার, ওটা ল্যামডা স্কোয়ার না স্যার? না, এটা ল্যামডা স্কোয়ার না, ও ল্যামডার উপর আমি একটা চিহ্ন দিছিলাম।
আচ্ছা হয়েছে এটা জি স্যার। কত আসছে আনসার? আনসার আছে 1.48 into 10 inverse 13। স্যার এখানে ন্যানোমিটারকে আমাদেরকে মিটারে নিতে হবে না? ওই 285। হ্যাঁ এটাকে মিটারে নিতে হবে। হ্যাঁ তাহলে ঠিক আছে, তাহলে 1.48 into 10 inverse 13 সিগমের মান। ইনভার্স 30 হয়। হ্যাঁ রুট টু কি পুরাটাকে ধরছো নাকি আবার? স্যার কত আসে 2.80 into 10 to the power 25 এরকম। না এটা তো আসার কথা হচ্ছে এরকম যে সামথিং ইনটু 10 টু দি মাইনাস 10। স্যার আবার একটু বললেন কত আসছে? মানে সামনে কিছু একটা আসবে 1.7 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10। ও আচ্ছা আমার একটা জিনিস বলো, সেটা হচ্ছে তোমরা রুট কি যেখানে রুটটা কি এন সিগমা সবগুলোর উপরে ধরছো? না স্যার, রুট 2 এর সাথেই শুধু, আচ্ছা হ্যাঁ, ওইটা তো গুণ তাহলে তো মানে অ্যান্সার আসার কথা একটু অন্যরকম। সেটা হচ্ছে 1.7 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস। আর জামর গেছে একবার বলতো যে কি আমি মনে করছি তুমি কারো থেকে ও নয় ওই শুধু কাটতে বল ও এত জামর আরো গেছে কে কতক্ষণ গাতি কেন বড় লাগে আচ্ছা তো ম্যাথটা তো তোমরা বুঝতে পারছো, জাস্ট ক্যালকুলেশনটাতে প্রবলেম হচ্ছে তাই তো? স্যার একটা কোয়েশ্চেন ছিল হচ্ছে বলো। ছোট্ট। স্যার ন্যানোমিটার থেকে মিটার করব। ন্যানোমিটার থেকে মিটার হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 9, ঠিক আছে? 10 টু দি পাওয়ার মাইনাস 9। গুণ দিব। আচ্ছা এখন এই যে এক নাম্বারটা দেখো তো, এক নাম্বারটা এখন পারবা কিনা বলা হচ্ছে ক্যালকুলেট দ্য মিন ফ্রি পাথ ফর 35 spherical jelly beans in a jar that is vigorously shaken. The volume of the jar is 1 liter and the diameter of the jelly bean is 1 centimeter. স্যার আসছে 1.10 inverse 10 আসছে। আচ্ছা 1 পয়েন্ট কত আসছে তোমার? স্যার সিগমার কোনো ইউনিট নাই? স্যার সম্পূর্ণটা হলো 1.7 আসবে। আচ্ছা আচ্ছা আমি ওই ভেঙে ভেঙে করছিলাম তো। আচ্ছা সিগমার সিগমার ইউনিট কি? সিগমার ইউনিট বলছে ডায়ামিটার। ডায়ামিটার মানে ব্যাসের একক কি? ব্যাসের একক কি হবে? স্যার ব্যাসের একক তো মিটারে হবে। হ্যাঁ মিটারে হবে। ওকে এখন প্রথমটা দেখো তো, এক নাম্বারটা দেখো বলছে ক্যালকুলেট দ্য মিন ফি পাথ for 35 spherical jelly beans in a jar that is vigorously shaken. The volume of the jar is 1 liter and the diameter of the jelly bean is 1 centimeter. এখানে তোমার সিগমার মান দেয়া আছে হচ্ছে কত? 1 সেন্টিমিটার। এটাকে মিটারে নিতে হবে। আচ্ছা আচ্ছা এরপর হচ্ছে এখানে স্ফেরিক্যাল জেলি বিনস দেয়া আছে 35টা, আর সেটা একটা জারের মধ্যে আছে যে জারের ভলিউম হচ্ছে 1 লিটার। সো নাম্বার অফ molecules পার ইউনিট ভলিউম কত তাহলে? 35 ডিভাইডেড বাই 1 লিটার। 1 লিটারকে 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার কিউব লেখা যায় না? 1 লিটার মানে 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার কিউব, ঠিক আছে? 1 লিটার ইজ ইকুয়াল টু, এটাকে যদি মিটার কিউবে নিয়ে আসি তাহলে সেটা হবে কত? 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার কিউব, ঠিক আছে? তাহলে সিগমার মান পাইলা, এন এর মান পাইলা, তাহলে কি ল্যামডার মান বের করা যাবে? যাবে বের করা? কি মনে হয়?
আসামুজ্জামান, হ্যালো, জি স্যার। বাকিরা কি জি। ঘুমাচ্ছে নাকি? জি স্যার পারা যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা নিজেরা করে নিও। এখানে তো স্যার ল্যামডা ল্যামডা বের করতে হবে তাই তো? হ্যাঁ, ল্যামডা বের করতে হবে। তো ওকে এটা স্যার। এটা অ্যান্সার হচ্ছে 0.064 মিটার। ঠিক আছে, এটা অ্যান্সার হচ্ছে 0.064। ওকে, আচ্ছা এরপরে আমাদের যা আছে এগুলো আমরা আর পড়তেছি না, আমরা যা পড়ছি এটুকু পড়লেই হবে এই থার্মাল ফিজিক্স থেকে। জাস্ট আমাকে একটা জিনিস কনফার্ম করো যে আমরা এই কোশ্চেনটা কি পড়ছি, যে এটা সিপি মাইনাস সিবি ইজ ইকুয়াল টু আর। জি স্যার, পড়া হয়েছে এটা। জি স্যার এটা ভালো করে করাইছে। ওকে, তাহলে এখান থেকে তেমন আর কিছু করতে হবে না, এটা আমরা অনেক করে দিচ্ছি, সমস্যা নাই। তো এরপরে আমরা নতুন আরেকটা টপিক ধরবো, সেটা হচ্ছে কি স্যার হুম স্যার একটা ম্যাথের পিডিএফ দিয়েছিলেন, ওখান থেকে যদি প্রবলেম ছিল যদি ম্যাথ সলভ করে দিতেন। কোনটা? কোনটাতে প্রবলেম ছিল? বলো। স্যার 12 নাম্বারটা, 12 আর 13। আচ্ছা, 12-13 এইগুলা খুবই সহজ ম্যাথ, যদিও এগুলো তোমাদের লাগবে না, কারণ তোমাদের সিলেবাস সেশনে টেম্পারেচার স্কেল নাই। এটা মানে সিএসসি ট্রিপলি 2 ব্যাচের জন্যই করা, তো যার কারণে 12-13, তারপর হচ্ছে এই 14-15, তারপর 17, 18, 19, এই ম্যাথ গুলা তোমাদের লাগবে না। ঠিক আছে, তোমাদের শুধুমাত্র এখানে ম্যাথ গুলো লাগবে কিসের? ইফিসিয়েন্সি ম্যাথ লাগবে, ইফিসিয়েন্সি, তারপর হচ্ছে এই যে স্পেসিফিক হিটের ম্যাথ লাগবে, এনট্রপি ম্যাথ লাগবে। এছাড়া প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার, টেম্পারেচার স্কেল, এই ম্যাথ গুলো তোমাদের করা লাগবে না, কারণ এগুলো তোমাদের সিলেবাসে নেই। ওকে, আচ্ছা, তো আমরা আজকে নতুন একটা টপিক শুরু করব, সেটা হচ্ছে অপটিক্স। অপটিক্স মানে হচ্ছে কি আলোক বিজ্ঞান। তো আলোক বিজ্ঞান, অপটিক্স হচ্ছে ফিজিক্সের সেই ব্রাঞ্চ যে ব্রাঞ্চে লাইট এর বিহেভিয়ার এবং লাইটের প্রপার্টি নিয়ে আসলে আলোচনা করা হয়। একই সাথে লাইটের সাথে ম্যাটারের ইন্টারেকশন কেমন, বা লাইট রিলেটেড যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেই ইনস্ট্রুমেন্ট গুলা কিভাবে তৈরি করা হয়, সেই ইনস্ট্রুমেন্ট গুলা কিভাবে লাইটকে ডিটেক্ট করে, ইনস্ট্রুমেন্ট গুলা কিভাবে ইউজ করা হয়, সব কিছুই এখানে পড়া হয়। তো অপটিক্সে মেইনলি 3 টাইপের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নিয়ে পড়াশোনা করা হয়। একটা হচ্ছে ভিজিবল লাইট, আরেকটা হচ্ছে ভিজিবল লাইটের ঠিক আগে যেটা থাকে সেটা হচ্ছে ভিজিবল লাইটের চাইতে বেশি ওয়েভলেন্থ যার, সেটার নাম কি বলতো? ইনফ্রারেড না আলট্রাভায়োলেট, কোনটা? জি স্যার, ভিজিবল লাইটের চাইতে ওয়েভলেন্থ বেশি কোন টাইপের রে? ইনফ্রারেড রে না আলট্রাভায়োলেট রে? স্যার আলট্রাভায়োলেট। না, আলট্রাভায়োলেট হচ্ছে ভিজিবল লাইটের চাইতে কম, আর ইনফ্রারেড হচ্ছে তার চাইতে বেশি। ঠিক আছে, তো ইনফ্রারেড রে, ভিজিবল লাইট আর আলট্রাভায়োলেট লাইট, এই 3 ধরনের লাইট নিয়ে আসলে অপটিক্স এর মধ্যে আলোচনা করা হয়। আচ্ছা, তো অপটিক্স এর লাইটের অ্যাকচুয়ালি বিভিন্ন থিওরি সেই একেবারে শুরু থেকেই প্রচলিত। তো এর মধ্যে প্রথম যে থিওরিটা সেটা হচ্ছে নিউটনের থিওরি, সেটার নাম হচ্ছে কর্পাসকোলার থিওরি অফ লাইট।
তো এই কর্পাসকোলার থিওরি অফ লাইটে আসলে কি বলা হয়েছিল? বলা হচ্ছিল যে লাইট consists of very teeny particles known as corpuscular. লাইট হচ্ছে খুবই ছোট ছোট অনেকগুলো পার্টিকেল দ্বারা তৈরি, যেগুলোকে বলা হচ্ছে কর্পাসকোলার বা কণা। আচ্ছা, তো এটাকে এই জন্য এটাকে বলা হয় নিউটনের কণা তত্ত্ব। আচ্ছা, এবং এরপরে কি বলা হলো? দিস কর্পাসকলস, এই কণাগুলা অন ইমিশন ফ্রম দা সোর্স অফ লাইট, কোন একটা আলোক উৎস থেকে যখন ইমিট হয়, বের হয়ে আসে, দে ট্রাভেল উইথ দ্য স্পিড অফ, মানে উইথ হাই ভেলোসিটি, মানে অনেক হাই ভেলোসিটিতে ট্রাভেল করে এবং ইন স্ট্রেট লাইন, এবং সেগুলা স্ট্রেট লাইন বরাবর ট্রাভেল করে। তো বলা হলো এই কণাগুলা যখন কোনো একটা আলোক উৎস থেকে বেরিয়ে আসে, তখন তারা অনেক উচ্চ গতিতে সরল পথে চলাচল করে। when these particles enter the eyes, যখন এই পার্টিকেল গুলা কারো চোখে যায়, they produce image of the object and sensation of vision. যখন এই পার্টিকেল গুলা চোখে আসে, তখন তারা কি তৈরি করে? একটা ওই অবজেক্টের একটা ইমেজ তৈরি করে এবং দেখার একটা সেন্সেশন তৈরি হয়। তো বলা হলো কর্পাসকলস অফ ডিফারেন্ট কালার্স হ্যাভ ডিফারেন্ট সাইজেস। এই কণাগুলা যদি সাইজ ডিফারেন্স হয়, তাহলে তাদের কালার গুলো ডিফারেন্ট হয়ে যায়। ঠিক আছে, এই ছিল হচ্ছে নিউটনের কর্পাসকোলার থিওরি অফ লাইটের স্টেটমেন্ট গুলা। তো এরপরে বিজ্ঞানী হাইগেন, সে হচ্ছে ওয়েভ থিওরি দেন। তারপরে বিজ্ঞানী ম্যাক্সওয়েল, জেমস ম্যাক্সওয়েল, উনি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দেন। কিন্তু ফাইনালি যে থিওরিটা এখন হচ্ছে সবচেয়ে বেশি অ্যাপ্রুভড, সেটা হচ্ছে কোয়ান্টাম থিওরি, যেটা দেন হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক। তো সেই ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি আর নিউটনের যে কর্পাসকোলার থিওরি, এই সবগুলা থিওরিকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে দেখতে পাই যে অনেক কিছু মিল আছে। নিউটন যেটা বলছিল যে লাইট কনসিস্টস অফ ভেরি টিনি পার্টিকলস নোন অ্যাজ কর্পাসকোলার। তো এখন আমরা আসলে সেরকমই জানি যে লাইট আসলে কন্টিনিউয়াস কোনো কিছু না। লাইট আসলে ডিসক্রিট অনেকগুলা জিনিস একত্র হয়ে প্যাকেট প্যাকেট আকারে লাইটের মতো তৈরি করে। এবং লাইটের এই টিনি পার্টিকেলস গুলাকে বলা হয় ফোটন বা কোয়ান্টা। লাইট অ্যাকচুয়ালি ফোটনের অনেকগুলা ফোটনের সমষ্টি, অনেকগুলা ফোটন মিলে লাইট হয়। যেমন এই যে আমাদের বাসায় যে পানি পড়ে যে ট্যাপ দিয়ে, সেই ট্যাপে যখন পানি পড়ে, তো আস্তে আস্তে ট্যাপটা যদি আমরা বন্ধ করতে চাই, আস্তে আস্তে পানির পরিমাণ কমে। তো একটা পর্যায়ে গিয়ে কি হয়? এমন কি হয় যে পানির পরিমাণ একেবারে মানে সুতার মতো চিকন হয়ে পানি পড়তেছে, এরকম হয় কখনো? এরকম হয় নাকি ফোটার ফোটায় পানি পড়ে? কোনটা হয়? হ্যালো? স্যার সুতার মতো মানে স্যার বুঝি নাই স্যার। মানে ধরো তুমি যে বাসায় যে পানির ট্যাপ আছে, যেখান থেকে পানি দিয়ে আমরা হাত মুখ ধুই, তো সেইটা যদি তুমি আস্তে আস্তে বন্ধ করা শুরু করো, একটা পর্যায়ে পানির প্রবাহ কমে যায় না? জি স্যার। শেষে গিয়ে কেমন হয় যে পানি কি ফোটায় ফোটায় পড়ে, নাকি ধরো একেবারে সুতার মতো চিকন হয়ে পানি পড়তেছে? স্যার স্যার পাঁচটা মাঝে ফোঁটা মাঝে ফোঁটা পরে চিকন হয়ে তারপর যায় হ্যাঁ, স্যার, যখন আস্তে আস্তে কমানো হয় তখন আস্তে আস্তে চিকন হয়ে যায় পানির প্রবাহটা। একেবারে শেষে কি হয়? পরে লাস্ট শেষে গিয়ে স্যার ফোঁটা ফোঁটা পড়ে। শেষে গিয়ে ফোটায় ফোটায় পড়ে। অ্যাকচুয়ালি পানি আসলে ফোটা ফোটাই পড়ে, কিন্তু অনেক ফোঁটা একসাথে থাকে, তো যার কারণে আমাদের কাছে মনে হয় যে এখানে মনে হয় এরকম অনেক পানি একসাথে আসে, বা পানি সবসময় এরকম একসাথে অনেকগুলো আসে, এরকম মনে হয়। কিন্তু আসলে সবগুলো পানি আসলে একটা একটা ফোঁটা থাকে, সবগুলো ফোঁটা একত্র হয়ে অনেক পানি হয়। তো লাইটও এরকম। আমাদের লাইট দেখলে কি মনে হয় যে লাইট মানে চারদিকে একেবারে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, কিন্তু ওই প্রত্যেকটা লাইট এরকম মানে প্যাকেট প্যাকেট আকারে আসতেছে, মানে একটা নির্দিষ্ট অংশ অংশ করে আসতেছে। যেমন এই যে ধরো একটা চিপসের যে প্যাকেট গুলো আছে, চিপসের প্যাকেট যদি 10টা চিপসের প্যাকেট যদি একসাথে লাগানো থাকে, বিশাল বড় থাকে না, দেখা যায় ফিতার মতো তৈরি হয়ে যায়। তো সেই চিপসের প্যাকেট গুলো আলটিমেটলি কিভাবে বিক্রি করা হয়? একটা একটা ছেড়ে ছেড়ে তো বিক্রি করা হয়। তো ব্যাপারগুলো ওই রকম, যে অনেক লাইট আমরা দেখতে পাই, ঠিক আছে, কিন্তু লাইট গুলো আসলে মানে ওরকম ছোট ছোট প্যাকেট আকারে থাকে, এবং সেটাকে বলা হয় কি ফোটন বা কোয়ান্টা। এবং লাইট আমরা জানি লাইট হচ্ছে স্ট্রেট লাইন বরাবর চলে, এবং লাইটের ভেলোসিটি হচ্ছে সবচেয়ে বেশি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবং একটা সময় মানুষের ধারণা ছিল যে আমরা কোন একটা বস্তু দেখি কেন, কারণ আমাদের চোখ থেকে ওই বস্তুর উপর আলো যায়। কিন্তু পরবর্তীতে এই ধারণাটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আমরা জানি যে যখন কোন একটা লাইট সোর্স থেকে লাইট এসে কোন একটা অবজেক্টের উপর পড়ে, এবং সেই অবজেক্ট থেকে
লাইট রিফ্লেক্ট হয়ে আমাদের চোখে আসে তখন সেই বস্তুটা আমরা দেখতে পাই। এছাড়া একটি জিনিস জানি যে আমরা বিভিন্ন রঙের লাইটের কথা জানি, তাই না? 7টা রঙের লাইটের কথা জানি, এবং সেই 7টা রঙের লাইট গুলা ওয়েভলেন্থ যখন ডিফারেন্ট হয় তখন কিন্তু তাদের কালার গুলাও ডিফারেন্ট হয়ে যায়, তাই না? ওয়েভলেন্থ ডিফারেন্ট হলে তাদের কি মানে 7 রঙের লাইট হওয়ার কারণ কি, মানে তাদের ওয়েভলেন্থের মধ্যে পার্থক্য আছে। এটা হচ্ছে কর্পাসকুলার থিওরি আর বর্তমান থিওরির মধ্যে মানে যে সামঞ্জস্য আছে সেটা আমি তোমাদেরকে বলবো। আচ্ছা, এরপরে আমরা আসলে এই অপটিক্সের 3 ধরনের ব্যাপার করবো। একটা হচ্ছে ইন্টারফারেন্স, একটা হচ্ছে ডিফ্রাকশন, একটা হচ্ছে পোলারাইজেশন। ইন্টারফারেন্স, ডিফ্রাকশন, পোলারাইজেশন, এই 3 ধরনের ব্যাপার করবো অপটিক্সে। আচ্ছা, আমাদের এই মিটিংটা ক্লোজ হয়ে যেতে পারে, ক্লোজ হয়ে গেলে তোমরা সেম লিংকে আবার জয়েন করো সাথে সাথে। আমরা অবশ্য বেশিক্ষণ ক্লাসও নিব না, 11:30 পর্যন্ত নিব। আচ্ছা, তো সেই শুরুতে আমরা ইন্টারফারেন্স করব। তো ইন্টারফারেন্স করার জন্য আমাদের ওয়েভ ফ্রন্ট সম্পর্কে একটা ধারণা নিতে হবে। ওয়েভ ফ্রন্ট জিনিসটা কি তোমরা এগুলো পড়ে আসছো। ওয়েভ ফ্রন্ট মানে হচ্ছে তরঙ্গ মুখ। তরঙ্গ মুখ জিনিসটা কি? জিনিসটা হচ্ছে এইরকম যে ধরো সমদশা সম্পন্ন অনেকগুলা কণা লাইট ওয়েভ তারা যদি যে তলে অবস্থান করে সেই তলের যে সঞ্চার পথ, সেই সঞ্চার পথকে বলা হয় ওয়েভ ফ্রন্ট। ঠিক আছে, ধরে নিলাম যেখানে 5টা লাইট আছে বা 5টা কণা আছে এবং সেই কণাগুলার দশা হচ্ছে সেম। তো এই কণাগুলা যে তলে অবস্থিত সেই তলটাই হচ্ছে কি একটা ওয়েভ ফ্রন্ট। এই ওয়েভ ফ্রন্ট গুলা কেমন হতে পারে? স্ফেরিক্যাল হতে পারে। স্ফেরিক্যাল মানে হচ্ছে গোলকীয় হতে পারে। আবার এই ওয়েভ ফ্রন্ট গুলা কেমন হতে পারে? প্লেন হতে পারে, মানে সমতল হইতে পারে। ঠিক আছে, 2 ধরনেরই হতে পারে। ঠিক আছে, আচ্ছা। তো এই ওয়েভ ফ্রন্ট নিয়ে একটা থিওরি আছে, সেটা হচ্ছে কি হাইগেনস প্রিন্সিপাল। হাইগেনস প্রিন্সিপালটা কি? হাইগেনস প্রিন্সিপাল হচ্ছে এইরকম যে এভরি পয়েন্ট অন আ ওয়েভ ফ্রন্ট মে বি কনসিডার্ড। এই যে ওয়েভ ফ্রন্ট গুলো আছে, এই ওয়েভ ফ্রন্টের প্রত্যেকটা পয়েন্ট মে বি কনসিডার্ড অ্যাজ এ সোর্স অফ সেকেন্ডারি ওয়েভলেটস। মানে এই ওয়েভ ফ্রন্টের প্রত্যেকটা পয়েন্ট থেকে নতুন নতুন ওয়েভ তৈরি হতে পারে, এবং যে নতুন ওয়েভগুলো তৈরি হবে সেগুলো হচ্ছে লাইটের ভেলোসিটিতে সামনের দিকে অগ্রসর হবে। ঠিক আছে, এভরি পয়েন্ট অন এ ওয়েভ ফ্রন্ট মে বি কনসিডার্ড অ্যাজ আ সোর্স অফ সেকেন্ডারি ওয়েভলেটস। এবং এই সেকেন্ডারি ওয়েভলেট গুলা, যে নতুন নতুন সেকেন্ডারি ওয়েভ বা ওয়েভলেট তৈরি হইলো, সেগুলা হচ্ছে লাইটের ভেলোসিটিতে সামনের দিকে অগ্রসর হবে। এবং দ্য নিউ ওয়েভ ফ্রন্ট ইজ দ্য, এবং সামনের দিকে অগ্রসর হইলে কি হবে? সামনে তারা ধরো একটা জায়গায় সমদশা সম্পন্ন অবস্থায় হয়ে তারা অবস্থান করবে, এবং সেইখানে আমি যদি একটা ট্যানজেন্ট আঁকি তাহলে সেইখানে কি হবে? নতুন আরেকটা ওয়েভ ফ্রন্ট পাওয়া যাবে। ঠিক আছে, আবার বলি আমি যে একটা ওয়েভ ফ্রন্টের প্রত্যেকটা পয়েন্ট থেকে নতুন নতুন ওয়েভ তৈরি হয়, এবং নতুন নতুন ওয়েভ তৈরি হইলে তাদেরকে স্বাভাবিকভাবে বলা যায় যে তাদের এই ওয়েভ ফ্রন্টের প্রত্যেকটা পয়েন্ট কি নতুন ওয়েভের সোর্স হিসেবে কাজ করে, এবং যে নতুন যে ওয়েভ গুলা তৈরি হয় সেগুলা কি হয়? সামনের দিকে যায়। সামনের দিকে কোন